আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমি সাইমা, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের সহকারী শিক্ষিকা। তোমাদের সবাইকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যায় থেকে গারো জনগোষ্ঠী নিয়ে আমি আলোচনা করব। এই গারো জনগোষ্ঠী পড়ার পর তোমরা কি বলতে পারবে, কি ব্যাখ্যা করতে পারবে, চলো আমরা একটু শিক্ষণফলটা দেখে নিই। শিক্ষণফলে দেখতে পাচ্ছ বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম বলতে পারবে। এরপর গারোর সংস্কৃতি বর্ণনা করতে পারবে এবং গারোদের জীবনধারা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, আজকে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 11 প্রথম পাঠে গারো জনগোষ্ঠী নিয়ে আলোচনা করব। তোমরা চতুর্থ শ্রেণীতে ইতিমধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জেনেছ। ক্ষুদ্র নৃগোষ্ঠী কি, কারা, সে সম্পর্কে তোমরা চতুর্থ শ্রেণীতেই পড়ে এসেছ এবং তোমরা চাকমা, মারমা, সাঁওতাল ও মণিপুরী সম্পর্কে জেনেছ। আজকে আমি তোমাদেরকে গারো জনগোষ্ঠী নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আজকের পাঠটা শুরু করি। বাংলাদেশে কিন্তু অনেক ক্ষুদ্র জাতিসত্তা বসবাস করে। পার্বত্য অঞ্চলে অতীতকাল থেকে কিন্তু প্রায় 11টি জাতিসত্তা বসবাস করে আসছে। তোমরা মানচিত্রে দেখতে পাচ্ছ যে পার্বত্য চট্টগ্রামে যে জাতিসত্তাগুলো নাম দেওয়া আছে, তোমাদের বইতেও দেওয়া আছে, ঠিক আছে? এখানে আছে চাকমা আছে, মো আছে, মারমা আছে, তারপর হচ্ছে ত্রিপুরা বসবাস করে। এছাড়া তাজঙ্গ, ছোট যে জনগোষ্ঠীগুলো, প্রায় 11টি জনগোষ্ঠী মিলে এই পার্বত্য অঞ্চলে রয়েছে। এছাড়া সিলেট অঞ্চলেও কিন্তু কিছু জাতিসত্তার বসবাস রয়েছে, যেমন মণিপুরী, খাসি, আর হচ্ছে অল্প সংখ্যক গারো সিলেট অঞ্চলে বসবাস করে। গারোদের বিশাল জনগোষ্ঠী সাধারণত ময়মনসিংহ এবং টাঙ্গাইল, নেত্রকোনাতে তাদের অবস্থান। এছাড়া রাজশাহী, দিনাজপুর, তারপরে হচ্ছে বগুড়া, রংপুরে সাঁওতাল এবং ওরাওদের বসবাস রয়েছে। ধারণা করা হয় গারো জনগোষ্ঠী 4500 বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসবাস শুরু করে। বাংলাদেশে সাধারণত ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনায় বেশি গারোরা বসবাস করে। এছাড়া বৃহত্তর সিলেটে ও সুনামগঞ্জেও গারো কিছু সংখ্যক গারো বসবাস করছে। গারো জনগোষ্ঠী নিজেদের আচিকমান্দি বা পাহাড়ি মানুষ হিসেবে পরিচয় দিয়ে থাকে। গারো সমাজ ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক। মারাই পরিবারের প্রধান থাকে এবং পরিবারের সম্পত্তি সাধারণত পরিবারের সবচেয়ে ছোট মেয়ে সে পেয়ে থাকে। বাবারা পরিবার দেখাশোনা করে এবং মায়েদের সূত্র ধরে দল, গোত্র এবং বংশ গড়ে ওঠে। ভারতের নিজস্ব একটি ভাষা আছে। এই ভাষার নাম হচ্ছে আচি বা গারো ভাষা। এই ভাষার তাদের কোনো লিখিত বর্ণমালা নেই, তারা শুধু নিজেদের মধ্যে কথা বলার জন্যই এই ভাষা ব্যবহার করে থাকে। এরপর শিক্ষার্থীরা, গারোদের ধর্ম। গারোদের আদি ধর্মের নাম হচ্ছে সাংসারিক। গারোদের এই সাংসারিক ধর্মটি সাধারণত টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে কিছু গারো এখনো পালন করে থাকে। তবে বর্তমানে বেশিরভাগ গারোরা খ্রিস্ট ধর্ম অবলম্বী। তারা খ্রিস্টানদের মতো বড়দিন সহ বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করে থাকে। শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে কি দেখছো? একটি বাড়ি। এটা বাড়িটি
অতীতকালে গারোরা এভাবে বাড়ি তৈরি করে বসবাস করত। তারা সাধারণত পাহাড়ের পাদদেশে বা নদীর ধারে এই ধরনের বাড়ি তৈরি করত। এই বাড়ির নাম ছিল নকমান্ডে। এই বাড়িটি সাধারণত দুচালা বিশিষ্ট দীর্ঘ আকারের হতো, কিন্তু বর্তমানে গারোরা বাঙালিদের মতো টিনের চালের বাড়ি তৈরি করে এখন বসবাস করছে। গারোদের খাদ্য সম্পর্কে জেনে নেই। গারোদের প্রিয় খাদ্য হচ্ছে ভাত, মাছ, শুটকি মাছ আর হচ্ছে মাংস এবং বিভিন্ন ধরনের শাকসবজি। সাধারণত গারোরা পুঁটি মাছি, শুটকি তাদের হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার। এছাড়া তাদের একটি ঐতিহ্যবাহী খাবার আছে, সেটা হচ্ছে বাঁশের কোড়ল দিয়ে রান্না করা সুস্বাদু খাবার। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে কচি বাঁশের দিয়ে রান্না করা এ ধরনের সুস্বাদু খাবার তারা তৈরি করে থাকে। এখন আমরা গারোদের পোশাক সম্পর্কে জানব। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে দগবান্দা বা দগশাড়ি। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে মেয়েরা যে পোশাকটি পরে আছে সেটার নাম হচ্ছে দগবান্দা বা দগশাড়ি হিসেবে পরিচিত। আর গারো ছেলেরা সাধারণত শার্ট, লুঙ্গি এবং ধুতি পরে থাকে। এরপরে চলো গারোদের উৎসব। গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা। এই সময় তারা সূর্য দেবতা সালজমের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করেন। সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর ও নভেম্বর মাসে উৎসবটি হয়ে থাকে। উৎসবের শুরুতে তারা শস্য অঘোর হিসেবে নিবেদন করে থাকেন। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে এই উৎসবটি পালন করা হয়। এই উৎসবে গ্রামের শিশু, নারী, পুরুষ সবাই একসঙ্গে মেতে ওঠে। তারা বিভিন্ন নৃত্য করে এবং আনন্দ উৎসব, মেলা ইত্যাদি হয়ে থাকে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা গারোদের উৎসব সম্পর্কে জেনেছি। তারা কিভাবে উৎসব উদযাপন করে, চলো আমরা একটা ছোট্ট ভিডিও দেখে আসি। তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা দেখে বুঝতে পারবে যে গারোরা কিভাবে তাদের এই উৎসবটা উদযাপন করে থাকে। এই উৎসব নতুন ফসলকে ঘরে তোলার। সারা বছর খাটুনি করে নতুন ফসল ঘরে তোলার আনন্দে এভাবেই নাচে গানে মেতে ওঠে গারো সম্প্রদায়। শস্য দেবতার উদ্দেশ্যে ফসল উৎসর্গ পূজার মধ্য দিয়ে শুরু হয়। সংস্কৃতিকে প্রচার করি, মানুষের প্রতি মানুষের কৃতজ্ঞতা থাকবে, আবার প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা থাকবে, তাহলে কিন্তু পৃথিবীতে শান্তি, মৈত্রী, বন্ধন দৃঢ় হয়। পূজার পরেই ঐতিহ্যবাহী ঝুম নাচ, পাশাপাশি ছিল গারো গানও। একটি স্টল। উৎসব ঘিরে সারা দেশ থেকে কয়েক হাজার গারো নিজেদের মতো করে দিনভর আনন্দ উৎসবে মেতেছেন। একসাথে ওয়াঙ্গালা করব, আনন্দ ভাগাভাগি করে নিব, এর জন্য এখানে আজকে সমবেত হয়েছি। সবাই মিলে অনেক আনন্দ করি। তারপর এটা হচ্ছে আমাদের আর কি জাতীয় উৎসব। ওয়াঙ্গালা একটা উৎসব যেখানে সবার একসাথে দেখা হচ্ছে, সবার খুব ভালো লাগছে আর কি। উৎসবের কোনো নির্দিষ্ট গণ্ডি নেই, আর তাই তো ছুটির দিনে গারোদের এই রঙিন উৎসব সব ধর্মের মানুষের অংশগ্রহণে হয়ে ওঠে আরও রঙিন। ওয়াঙ্গালা উৎসবে নতুন ফসলকে ঘরে তোলার জন্য ধরিত্রীকে ধন্যবাদ জানায় গারো সম্প্রদায়। তারা বিশ্বাস করে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে ধরিত্রীর প্রতি তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এর ফলে আগামী বছরে এভাবেই নতুন ফসল ঘরে তুলতে পারবে তারা, এমনটাই বিশ্বাস গারো সম্প্রদায়। চলো আমরা আবার একটু পুনরায় দেখে নেই গারো সম্প্রদায়ের উল্লেখযোগ্য কিছু প্রশ্নের লাইনগুলো। গারোদের ভাষা হচ্ছে আচি বা গারো ভাষা। গারোদের ধর্ম হচ্ছে, আদি ধর্ম হচ্ছে সাংসারিক। গারোদের আদি ধর্ম কি? সাংসারিক। গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। গারোদের সমাজ ব্যবস্থা কি? মাতৃতান্ত্রিক। গারো নারীদের পোশাক দগবান্দা বা দগশাড়ি। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে দগবান্দা বা দগশাড়ি।
গারোদের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে বাঁশের কোড়ল দিয়ে রান্না করা সুস্বাদু খাবার। বাঁশের কোড়ল দিয়ে রান্না করা সুস্বাদু খাবার। গারোদের দেবতার নাম হচ্ছে সালজম। গারোদের সূর্য দেবতার নাম কি? সালজম। গারোদের ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে ওয়াঙ্গালা। গারোদের ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে ওয়াঙ্গালা। তাহলে তোমাদের এই গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি তোমাদের আরেকবার পুনরায় বলে দিলাম। এখন চলো তোমাদেরকে আমি পৃষ্ঠা 83 যে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি। এই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে গারো সম্প্রদায় সম্পর্কে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে। শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের 83 পৃষ্ঠায় দেখো আছে যে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে যা জানো লিখো। আমরা প্রথমেই পড়েছি বাংলাদেশে অনেক অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে। পার্বত্য অঞ্চলে প্রায় 11টি জাতিসত্তা অতীতকাল থেকেই কিন্তু বসবাস করে আসছে। এদের মধ্যে হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, মো, তাজঙ্গা, বম, পাংখুয়া, চাক, খ্যাং, খুমি ও লুসুই। এই 11টি জাতিসত্তা অতীতকাল থেকেই কিন্তু এই পার্বত্য অঞ্চলে বসবাস করছে। এছাড়া সিলেটে, বৃহত্তর সিলেটে খাসি, তারপরে হচ্ছে মণিপুরি এবং কিছু সংখ্যক গারো বসবাস করছে। এরপরে দিনাজপুর, রংপুর, রাজশাহীতে বসবাস করছে ওরাও এবং সাঁওতাল জনগোষ্ঠী। ময়মনসিংহ এবং টাঙ্গাইলে বসবাস করছে গারো জনগোষ্ঠী। বাংলাদেশে প্রায় সব অঞ্চলেই এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে এই জাতিসত্তা মানুষগুলো। এরপরে শিক্ষার্থীরা দেখো খ নম্বরে কি আছে যে গারোদের জীবনধারার যে পরিবর্তন এসেছে তার দুটি তুমি উল্লেখ করো। ঠিক আছে, আমরা যখন গারোদের জীবনধারা নিয়ে আলোচনা করেছি তখন সেখানে পরিবর্তনের মধ্যে দেখেছি ধর্মের পরিবর্তন এসেছে। গারোদের আদি ধর্মের নাম ছিল কি? সাংসারিক, এবং তারা সেই বিভিন্ন দেব দেবী পূজা করতো তখন। কিন্তু বর্তমানে বেশিরভাগ গারোরা খ্রিস্ট ধর্ম অবলম্বী। তারা খ্রিস্টানদের মতো বড়দিন সহ অন্যান্য উৎসব পালন করে থাকে। আর কিছু সংখ্যক গারো আছে টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে, তারা তাদের আদি ধর্ম সাংসারিকটা এখনো অনুসরণ করে যাচ্ছে। তারপরে যে পরিবর্তনটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে বাসস্থান। বাসস্থানের পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে গারোরা আগে দুচালা বিশিষ্ট দীর্ঘ আকারের বাড়ি তৈরি করত পাহাড়ের পাদদেশে বা নদীর ধারে। সেখানে তারা বাড়ি নির্মাণ করে বসবাস করত। কিন্তু বর্তমানে গারোরা বাঙালিদের মতো টিনের চালের বাড়ি তৈরি করে বসবাস করছে। শিক্ষার্থীরা, আমাদের বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় এই ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বসবাস করছে। আমাদের এই সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে মিলেমিশে আমরা চলার চেষ্টা করব। আমরা যদি একে অপরকে সহযোগিতা করি তাহলে আমাদের কিন্তু গণতন্ত্র আরও শক্তিশালী হয়ে উঠবে। আমরা তাদের উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করব, তারাও আমাদের উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আমরা সকলেই কিন্তু বাঙালি এবং বাঙালি হিসাবে আমরা পরিচিত। মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু এই ক্ষুদ্র নৃগোষ্ঠীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। তারা কিন্তু বিভিন্ন স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করেছিল। তাই বাঙালি হিসাবেও তাদেরকে আমাদের সমান মর্যাদা দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের গারো জনগোষ্ঠীর জীবনধারা নিয়ে আলোচনা করেছি। তাদের সমাজ ব্যবস্থা কী ধরনের হয়, তাদের ভাষা, তারা কী ভাষায় কথা বলে, তাদের ধর্ম কী, তাদের পোশাক কী, তাদের প্রিয় খাদ্য কী এবং ঐতিহ্যবাহী খাদ্য কী, এবং তাদের উৎসব কী, তারা কী ধরনের উৎসব উদযাপন করে থাকে। এখন আমি তোমাদেরকে তোমরা কতটুকু বুঝেছো সেটা যাচাই করার জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি
কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে তুলে ধরছি, তোমরা নিজেরাই সেগুলো উত্তর দিতে চেষ্টা করবে, তাহলে নিজেরাই বুঝবে যে তোমরা কতটুকু মনোযোগ সহকারে ক্লাসটা দেখেছো। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখে থাকো তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিজেরাই দিতে পারবে। তাহলে চলো আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নেই। শিক্ষার্থীরা, আমি বোর্ডে দেখো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে, গারোরা কবে কোথা থেকে এসে বাংলাদেশে বসবাস শুরু করে? তোমরা নিশ্চয়ই যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখে থাকো তাহলে পারবে। গারোরা প্রায় 450 বছর আগে তিব্বত থেকে এসে বাংলাদেশে বসবাস শুরু করে। এর পরের প্রশ্নটা হচ্ছে, গারোরা বর্তমানে কোন ধর্ম অবলম্বী? গারোরা বর্তমানে খ্রিস্ট ধর্ম অবলম্বী। কি হবে? গারোরা বর্তমানে খ্রিস্ট ধর্ম অবলম্বী। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্নটা, গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে দগবান্দা বা দগশাড়ি। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, গারো পুরুষেরা কি ধরনের পোশাক পরে থাকে? গারো পুরুষেরা শার্ট, লুঙ্গি ও ধুতি পরে থাকে। পরের প্রশ্নটা হচ্ছে, গারোদের ঐতিহ্যবাহী খাবার কি? গারোদের ঐতিহ্যবাহী খাবার কি হবে? গারোদের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে বাঁশের কোড়ল দিয়ে রান্না করা সুস্বাদু খাবার। আর হচ্ছে তারপরের প্রশ্নটা হচ্ছে, বর্তমানে গারোরা কি ধরনের বাড়ি তৈরি করে বসবাস করছে? বর্তমানে গারোরা বাঙালিদের মতো টিনের বাড়ি তৈরি করে বসবাস করছে। এর পরের প্রশ্নটা হচ্ছে, গারোদের প্রধান ঐতিহ্যবাহী উৎসবের নাম কি? গারোদের প্রধান ঐতিহ্যবাহী উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা। কোন দেবতাকে নতুন শস্য উৎসর্গ করে থাকে? এই প্রশ্নটার উত্তর কি হবে বলতো? গারোরা তাদের সূর্য দেবতা সালজংয়ের নামে নতুন শস্য উৎসর্গ করে থাকে। এরপরের প্রশ্নটা দেখো, মাতৃতান্ত্রিক বলতে কি বুঝো? মাতৃতান্ত্রিক হলো এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে পরিবারে মারা প্রধান থাকে বা নারীরা প্রধান থাকে এবং সকল সম্পত্তির অধিকারী হয়। এই প্রশ্নটা হচ্ছে, গারো সম্প্রদায়ের বা গারো জনগোষ্ঠীর পরিবারে কে সম্পত্তির উত্তরাধিকারী হয়? গারো গোষ্ঠীর পরিবারের সবচেয়ে ছোট মেয়ে সকল সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকে। এরপরের প্রশ্নটা হচ্ছে, গারোদের প্রধান খাবার কি কি? ঠিক আছে, গারোদের প্রধান খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস এবং বিভিন্ন ধরনের শাকসবজি। তারা শুটকি মাছ খেতেও খুব পছন্দ করে। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সামনে কিছু শূন্যস্থান উপস্থাপন করছি। তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ। প্রথম শূন্যস্থানটা হচ্ছে, গারোদের নিজস্ব ভাষার নাম ড্যাশ। তাহলে কি হবে? গারোদের নিজস্ব ভাষার নাম আজিক বা গারো ভাষা। তোমরা যে কোনো একটা লিখলেই নাম্বার পাবে। এবং শূন্যস্থানের প্রথম শর্ত হচ্ছে বানান শুদ্ধ হতে হবে। তারপরে 2 নম্বর শূন্যস্থান হচ্ছে, গারোদের আদি ধর্মের নাম কি? গারোদের আদি ধর্মের নাম হচ্ছে সাংসারিক। গারোদের আদি ধর্মের নাম কি? গারোদের আদি ধর্মের নাম হচ্ছে সাংসারিক। তারপরে 3 নম্বর শূন্যস্থানটা হচ্ছে, গারো সমাজ ড্যাশ। গারো সমাজ মাতৃতান্ত্রিক। গারো সমাজ কি? গারো সমাজ হচ্ছে মাতৃতান্ত্রিক। তারপরে 4 নম্বর শূন্যস্থানটা দেখতে পাচ্ছ, গারোদের বাড়ির নাম ড্যাশ। গারোদের বাড়ির নাম কি হবে? গারোদের বাড়ির নাম হবে নকমান্দি। ঠিক আছে, তো গারোদের বাড়ির নাম হচ্ছে নকমান্দি। তারপরে 5 নম্বরটা দেখো, গারো
সূর্য দেবতার নাম কি? গারোদের সূর্য দেবতার নাম হচ্ছে সালজং। গারোদের সূর্য দেবতার নাম হচ্ছে কি? সালজং। তোমরা শূন্যস্থানে বানান যদি শুদ্ধ করে লেখো তাহলে কিন্তু তোমরা পূর্ণ নাম্বার পাবে। সেই জন্য বানানের প্রতি তোমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে এবং যত্নশীল হতে হবে। যখনই তোমরা কোনো বানান পড়বে তখন উচ্চারণ ঠিক করবে এবং উচ্চারণের সাথে সাথে তোমরা না দেখে সেই বানানটা লিখবে। তাহলেই কিন্তু সবসময় তোমাদের বানানটা শুদ্ধ মনে থাকবে এবং তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবে। এতক্ষণ আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থান নিয়ে একটু যাচাই করলাম, পাঠ যাচাই করলাম। এখন চলো একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করি। যোগ্যতা ভিত্তিক প্রশ্নটা দেখো কি লিখেছি, যে গারো জনগোষ্ঠী কোথায় কোথায় বসবাস করে? গারো জনগোষ্ঠী বাংলাদেশে কোথায় কোথায় বসবাস করে? গারোদের আদি ধর্মের নাম কি? গারোদের উৎসব সম্পর্কে 4টি বাক্য লিখো। এটি তোমাদের সুন্দর করে যোগ্যতা ভিত্তিক প্রশ্নটা লেখার নিয়ম কিভাবে লিখতে হবে চলো আমি একবার স্ক্রিনের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যোগ্যতা ভিত্তিক প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এর উত্তরটা কিভাবে লিখতে হবে। প্রথম প্রশ্নটা ছিল বাংলাদেশে গারো জনগোষ্ঠী কোথায় কোথায় বসবাস করে? বাংলাদেশে গারো জনগোষ্ঠী ময়মনসিংহ, টাঙ্গাইল এবং নেত্রকোনা জেলায় বসবাস করে। বাংলাদেশে গারো জনগোষ্ঠী টাঙ্গাইল, ময়মনসিংহ এবং নেত্রকোনায় বসবাস করে। এর পরের প্রশ্নটা ছিল গারোদের আদি ধর্মের নাম কি? গারোদের আদি ধর্মের নাম হচ্ছে সাংসারিক। তারপরে প্রশ্নটা ছিল গারোদের উৎসব সম্পর্কে 4টি বাক্য লিখো। গারোদের উৎসব সম্পর্কে 4টি বাক্য নিচে দেওয়া হলো। 1. গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়াঙ্গালা। 2. এই সময় তারা সূর্য দেবতা সালজংয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করেন। 3. সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয়। 4. উৎসবের শুরুতে তারা উৎপাদিত শস্য অর্ঘ্য হিসেবে নিবেদন করেন এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে এই উৎসবটি পালন করা হয়। শেষে বলা যায় এই উৎসবে গ্রামের শিশুরা, নারীরা, পুরুষ এবং বৃদ্ধরা সবাই মিলে আনন্দে মেতে ওঠে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরেকটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তুলে ধরছি, তোমরা দেখো। গারো সম্প্রদায় কত বছর আগে তিব্বত থেকে বাংলাদেশে এসে বসবাস শুরু করে? গারোরা কোন ভাষায় কথা বলে এবং বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে যা জানো লিখো। এই প্রশ্নটার উত্তর কিভাবে লিখতে হবে চলো আমরা একটু স্ক্রিনের মধ্যে দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল গারো সম্প্রদায় কত বছর আগে তিব্বত থেকে এসে বাংলাদেশে বসবাস শুরু করে? উত্তরটি হবে, ধারণা করা হয় গারো জনগোষ্ঠী প্রায় 4500 বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশে বিভিন্ন স্থানে বসবাস শুরু করে। দ্বিতীয় প্রশ্নটি ছিল গারোদের নিজস্ব ভাষার নাম কি? গারোদের নিজস্ব ভাষার নাম হচ্ছে আজিক বা গারো ভাষা। তারপরে যে প্রশ্নটি ছিল বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে যা জানো আলোচনা করো। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে নিচে দেওয়া হলো। এক নম্বর হচ্ছে বাংলাদেশে অনেকগুলো ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে। 2. পার্বত্য অঞ্চলে 11টি জাতিসত্তা অতীতকাল থেকে বসবাস করে আসছে। এরা হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, মো, তাজঙ্গা, বম, পাংখুয়া, চাক, খ্যাং, খুমি এবং লুসেই। 3. বাংলাদেশের উত্তর
এবং উত্তর পূর্বাংশে বৃহত্তর ময়মনসিংহে রয়েছে গারো, কোচ এবং মণিপুরি, খাসি, পাত্র। 4 নম্বর হচ্ছে বাংলাদেশের উত্তর ও উত্তর পশ্চিমাংশে দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা প্রভৃতি এলাকায় বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা বসবাস রয়েছে, যেমন সাঁওতাল, ওরাও, মাহালি, মালো, মুন্ডা, মালপাহাড়ি ইত্যাদি। পরিশেষে বলা যায় যে বাংলাদেশে আরও কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তা বসবাস রয়েছে, যেমন রাজবংশী, সূর্যবংশী, বর্ম, ঢালু, হদি, মাহাতো, বানাই, পাথর, কোল ইত্যাদি। আজকে তোমরা গারো ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জেনেছ, তাদের জীবনধারা কিভাবে, কি ধরনের তারা সমাজ ব্যবস্থা, তারা কি ধরনের খাবার খেয়ে থাকে, তারা কি ভাষায় কথা বলে থাকে, তাদের ধর্ম কি, তারা কি ধরনের উৎসব অনুষ্ঠান আয়োজন করে, এগুলো তোমাদেরকে নিয়ে আলোচনা করেছি। তোমরা এরপরও বইটি ভালো করে রিডিং করবে এবং রিডিং যত করবে তত ভালো তুমি জানতে পারবে। তোমরা সবাই এখন তোমাদের বাড়ির কাজটা তুলে নাও ডায়েরির মধ্যে। তোমাদের বাড়ির কাজ থাকবে অধ্যায় 11, পৃষ্ঠা 82 এবং 83 রিডিং করা থাকবে এবং পৃষ্ঠা 82 থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন 5টি লিখবে এবং বর্ণনামূলক প্রশ্ন যেটা আমি তোমাদেরকে পড়িয়েছি সেটা পড়া থাকবে। তাহলে তোমরা ডায়েরির মধ্যে এটা লিখে নাও এবং সবাই বাড়ির কাজটা সুন্দর মতো করবে। বাড়ির কাজটা করার পরে তোমাদের বিষয় শিক্ষককে অবশ্যই খাতা দেখাবে। কোনো ভুল হলে তোমাদের বিষয় শিক্ষক তোমাদেরকে সেটা দেখিয়ে দেবেন, তাহলে তোমরা শিখতে পারবে যে তোমাদের ভুল কোথায় হচ্ছে। আর যদি তোমরা বাড়ির কাজ ঠিক মতো না করো, বিষয় শিক্ষককে যদি তোমার পড়াটা না দেখাও, তাহলে তোমাদের ভুলটা কখনোই তোমরা শুধরাতে পারবে না। এই জন্য তোমরা সবসময় চেষ্টা করবে যে বাড়ির কাজ এবং সিডব্লিউ করার জন্য। আশা করি তোমাদের সবার ক্লাসটি আজকে খুব ভালো লেগেছে। মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি কষ্ট করে দেখেছ। তোমরা ভালো মতো পড়াশোনা করবে, বাসায় অবস্থান করবে এবং সবসময় পরিষ্কার থাকার চেষ্টা করবে, যাতে কোনো ধরনের তোমাদের অসুখ বিসুখ না হয়। বেশি করে পানি খাবে, বেশি করে পানি পান করবে আর মা বাবার কথা অবশ্যই শুনবে। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, আগামীতে আবার দেখা হবে এই কামনায়। আল্লাহ হাফেজ। Januariang kenatang bonasimang apsyayong nihai dikorenga Genceng dakita madokna Nomul pantirang rebatu bonasimang Antang nidat bewal komesyo pana Genceng dakita madokna Kakadok nagita ko sinang pana Ebato kambo jelma ongi cambul mesana Harara re ringi ayaw kusiyang pana Ringi ayaw kusiyang pana Gisik ni tatarang kuwagan pana Genceng dakita madok na Akoreng pana, doru akoreng pana, dama bang sirang kram dok kisakero.
fana Re babo Seren jeng korengi ayaw kusiyang fana Seren jeng korengi ayaw kusiyang fana Pagacami kataran ko bisik rabana Gemceng dake damadokna Kogan pabo, dokshari kogan pabo Pantirangba kutukai menlangsung hijab korabo Re babo, Pagacami dakkar kadak bewalangko Pagacami dakkar kadak bewalangko Repengi don pana yang cenggisi kon pana Gemceng dake damadokna Jong adano abirang kena tembo nasimang Apsanong ngehai git korengna Gemceng dake damadokna Nomol pantirang reba tembo nasimang Antang nidak bewal komesyo pana Gemceng dake damadokna Gemceng dake damadokna Gemceng dake damadokna